এখনো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ 1000 মানুষ নিয়ে মিছিল করে নাই। তাতেই এই আমার জাতীয় ভাতি যারা একজন তো তাদের কাকা আলী রিয়াজ পালিয়ে গেছে, ডক্টর ইউনূস পাইপ লাইনে আছে পালিয়ে যাওয়ার জন্য, আর কেউ কেউ তো পালিয়ে গেছে আমরা জানি, প্রস্তুতি সম্পন্ন, পরিবার আগেই সরিয়ে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এরা এখনো 1000 লোক নিয়ে 1000 জনবল নিয়ে মিছিলই করে নাই। এখনই একটু আওয়ামী লীগ তো ট্রেলারই দেখায় নাই। এগুলো তো আওয়ামী লীগ গেম খেলতেছে, আমরা বুঝি। আমি যদি একজন সমালোচক আলোচক হিসেবে কথা বলি, এখানে আমাদের জননেতা আছেন, এগুলো তো গেম। এরা এরা কি বোঝে যে এটা একটা গেম? এরা যে গেমের বারবার বলছে বাঘ আসবে বাঘ আসবে, এতেই তাদের কাপড় নষ্ট, এতেই তাদের পালিয়ে যেতে হয়, এতেই তারা সেনাবাহিনী অর্ধেক চলে গেছে, সেনাবাহিনী অর্ধেক চলে গেছে কি শখে। আমাদের এই তৃণমূলের নেতাকর্মীরাই আজকে এই দলটাকে সচল রেখেছেন। এই তৃণমূলের নেতাকর্মীরাই আজকে সাধারণ মানুষের আশা ভরসার স্থল হয়েছেন। এই সাধারণ আমাদের দলের তৃণমূলের নেতাকর্মী যারা আজকে মিছিলে নামছেন জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ভয়কে উপেক্ষা করে, তাদের জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দলের পক্ষ থেকে সেই কাজটা আমরা করব। সে আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে, যে আওয়ামী লীগের নাম শুনে আইয়ুব খানের ড্রেস নষ্ট হয়ে যেত, তারা বাংলাদেশ সেই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে যে আওয়ামী লীগ পাকিস্তানের মতো সেনাবাহিনী ভয় কাঁপত। তারা সেই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে যারা বাংলাদেশের গণ মানুষের মেহনতি কৃষক শ্রমিকের দল। এই বাংলাদেশ আওয়ামী লীগ ওই ক্যান্টনমেন্ট থেকে পয়দা হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কোন বিদেশি প্রভুদের বক্তব্যে তৈরি হয় নাই, তাদের ইশারায় তৈরি হয় নাই ইউনূসের মতো। এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি ওয়ার্ড শাখায় যতগুলো নেতাকর্মী আছে সারা বাংলাদেশে এদের আছে নাকি? এই যে আমার যাদের কথা বলি এনসিপি গ্যাং, ফেনসিপি গ্যাং, 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ক্যাঙ্গারু কোর্টে একটি সাজানো নাটক মঞ্চায়ন করে একটি রায় দিবে, সেই রায়ের তারিখ ঘোষণা করবে, সেই রায় ঘোষণা করবে। যার বিরুদ্ধে এত কিছু হচ্ছে সেই মহিষী নারীর সেই নীলকণ্ঠী, তিনি কি বলবেন যে তোমরা কিছু করো? এটা তো বাঙালি জাতি করবে, আওয়ামী লীগ করবে, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি করবে, সকল গণতান্ত্রিক শক্তি করবে, শুধু আওয়ামী লীগ কেন। বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, যে দল শুধু ইতিহাসের দিকে তাকালেই হয় না, যারা নিজেরাই ইতিহাস সৃষ্টি করছে। একটা হলো কোনো ব্যক্তি বা দল ইতিহাসের অংশ হয়, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস তাদের সৃষ্টি করেনি, তারাই ইতিহাসের স্রষ্টা। অনেক সময় এরকম ঘটনা ঘটে, সেগুলো পৃথিবীতে বিরল। বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, অদ্ভুত ব্যাপার। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, তার নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই দলটি আজকে নিষিদ্ধ, আমার শুনলেই হাসি পায়। বিএনপির নেতৃবৃন্দের লজ্জা করে না? তারা মাগুরায় কি করেছিলেন এটা কি বাঙালি জাতি দেখে নাই? একটি সংসদ নির্বাচন করেছিলেন, 15 দিনও সেই সংসদকে টিকাতে পারেন। গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার আসলো, সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল ভোটে নির্বাচিত হল। 96 থেকে 2000 পর্যন্ত এদেশে যে সরকারগুলো এসেছে তার মধ্যে একটি শ্রেষ্ঠ সরকার ছিল বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার সরকার। এবং 2000-এ তিনি বলেছেন একটি বিদেশি কিছু মানুষ আমাকে ভয়ভীতি দেখাচ্ছে যে আমার খনিজ সম্পদ তাদের কাছে তুলে দিতে হবে, তুলে না দিলে ক্ষমতায় আসতে পারবে। বঙ্গবন্ধু নিজের জীবনের রক্ত দিয়ে তিনি প্রমাণ করেছেন এই বাংলাদেশ বাঙালি জাতির প্রতি তার দায়বদ্ধতা, তার এই জাতির সঙ্গে কোনোভাবেই এই জাতির ক্ষতি হোক সেটা তার পক্ষে করা সম্ভব। তার কন্যা শেখ হাসিনা অবলীলায় তিনি সেই ক্ষতির শিকার হয়েছেন এবং তিনি সেটা মাথা পেতে নিয়েছেন। সেই নির্বাচনে কিন্তু সূক্ষ্ম কারচুপি হয়েছিল, আওয়ামী লীগ ভোট বেশি পেয়েও ক্ষমতায় যেতে পারেনি। যাই হোক, তারপরে আমরা জানি এই দেশটি জঙ্গিবাদ মৌলবাদের কি ধরনের উত্থান হয়েছিল। আজকে যে জঙ্গিবাদ এবং মৌলবাদ, সেই বীজটা কিন্তু সেই সময় ভালোভাবে বিএনপি এবং জামাত রোপণ করেছিল। আমরা বিভিন্ন সময় 2004-এর 21 আগস্টের গ্রেনেড হামলার কথা বলি। গ্রেনেড হামলা ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর উপরে সিলেটে হয়েছে, সুরঞ্জিত সেনগুপ্তের উপরে হয়েছে, সিলেটে বদরুদ্দিন কামরানের উপরে হয়েছে, সিলেট মহানগর আওয়ামী লীগের মিটিং এর সেখানে গ্রেনেড ছোড়া হয়েছে।
বিভিন্ন জায়গায় সারা দেশে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে, সাংবাদিকদেরকে হত্যা করেছে, গুম করেছে, যে কথাগুলো তারা আজকে ভুলে গিয়েছে। ভারতের বিরুদ্ধে বিচ্ছিন্নবাদী গোষ্ঠীদেরকে অবাধে তারা এবং পাকিস্তানি আইএসএ কে একটি স্বর্গরাজ্যে বাংলাদেশে তারা পরিণত করেছিল। দেশের মানুষ প্রতিবাদ করে, প্রতিরোধে না। জামাত বিএনপি কে একসঙ্গে বাংলার মানুষ ক্ষমতা থেকে বিতাড়িত করে, তারপরে সেই তথাকথিত 111 সেনা শাসন আসে, -2 ফর্মুলা শুরু হয়। কারণ পৃথিবীব্যাপী, সেটা শুধু বাংলাদেশ নয়, জাতীয়তাবাদী নেতাদেরকে আমাদের বিশ্ব মোড়লেরা পছন্দ করেন না। তারা গালগড়া গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন, আইনের শাসনের কথা বলে, সুশাসনের কথা বলে, কিন্তু তারা আসলে চায়, মানে আমি একটু হালকা করে কথাটা বলি, যে আড্ডা মারার জন্য খুব সুন্দরী মহিলা প্রয়োজন, কিন্তু বিয়ে করার সময় সবাই খোঁজে খুব পর্দানশীল এবং ঘর সংসার খুব ভালোভাবে করবে এই ধরনের একটি মেয়ে। তো বিশ্বের মোড়লরা মুখে যাই বলো, কিন্তু তাদের চাই পাপেট, যে পাপেট ইউনুসের মতো, হামিদ কারজাইয়ের মতো, মালিকির মতো, যারা তাদের কথায় উঠ, তাদের কথায় বস, এই ধরনের, যে একটি যাদের শিকড় নাই, সেই দেশের সেই জাতির প্রতি তাদের কোনো ধরনের দায়বদ্ধতা নেই, এই ধরনের মানুষকে তারা খুঁজে। ইউনুস এই দুষ্ট লোকটি তখন কিন্তু চেষ্টা করেছিল, তার খায়েশ ছিল লম্বা সময়ে থাকবে, সেই সময় সেটা পারেনি। সে একটি দল খোলার চেষ্টা করেছিল, একটু সাইনবোর্ড নিয়েছিল, ইমেইলে তাকে নাকি খুব বেশি রেসপন্স না করায়, এবং বিশ্বের বড়রা বাংলাদেশের তৎকালীন যে পরিবেশ তারা কিন্তু পারেনি। সেই সময় বঙ্গবন্ধু কন্যা দেশের বাইরে গেলেন, তাকে দেশে আসতে দেওয়া হবে না, তিনি জীবনের ঝুঁকি নিয়ে দেশে ফিরে আসলেন। তার উপরে কিন্তু 20 থেকে 21 বার হত্যা প্রচেষ্টা হয়েছে। অসংখ্য মানুষ তার জনসভায়, তার আশেপাশে মৃত্যুবরণ করেছেন, তাকে টার্গেট করতে গিয়ে তারা মিস করেছে। এই 24-এর 5ই আগস্ট তাকে হত্যা করতে চেয়েছিল, পরম করুণাময় আল্লাহ তাআলা তাকে রক্ষা করেছেন, এবং তাকে অতীতে যতবার রক্ষা করেছেন এই বাঙালি জাতি কিছু না কিছু পেয়েছে। এবারও ইনশাআল্লাহ নিঃসন্দেহে এই বাঙালি জাতি কিছু পাবে, আমরা সেই বিশ্বাস করি। তিনি ভালো আছেন, সুস্থ আছেন। এই শেখ হাসিনা, যে শেখ হাসিনা এই বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, তিনি আমাদের আর্থসামাজিক অবস্থাকে কোথা থেকে কোথায় নিয়ে গিয়েছেন, আমাদের জিডিপি কোথায় ছিল, আমাদের পার ক্যাপিটা ইনকাম কোথায় ছিল, আমাদের শিশু মৃত্যুর হার, আমাদের ওমেন্স এমপাওয়ারমেন্ট, আমাদের শিক্ষা, আমাদের কর্মসংস্থান, আমাদের বৈশ্বিক পৃথিবীতে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ ব্যবস্থাকে তিনি একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। এই রাষ্ট্র প্রায় 7.5 কোটি থেকে 8 কোটি মানুষকে অর্থনৈতিক সামাজিক নিরাপত্তায় নিয়ে এসেছিল। হাজার হাজার গৃহহীন মানুষকে তিনি মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছিলেন। আমাদের পাসপোর্টের মান বেড়েছিল। সেই বাংলাদেশ একটি দৃষ্টান্ত হয়েছিল। বিশ্বমূলকরা ষড়যন্ত্র করে যাচ্ছিল, সেই জাতিসংঘ, সেই ধনীদের ক্লাবটি, তারা কিন্তু আবার বাংলাদেশের এই যে উন্নয়নশীল দেশ থেকে একটি মধ্যম আয়ের দেশে যাওয়ার যে জয়যাত্রা, সেটাকে তারা খুব সুন্দরভাবে তুলে ধরত। তারা বাংলাদেশের সেই উদাহরণগুলো বলতেন, কিন্তু তলে তলে তারা কিভাবে বাংলাদেশের বাঙালি জাতিকে অন্ধকারে ফেলে দেওয়া যায় সেই কাজটাই সুচারুরূপে করে যাচ্ছিল। তো তাদের সেই নীলনস্কার একটা মঞ্চায়ন এই 13 তারিখে করবে আওয়ামী লীগ। খুব স্পষ্ট ভাবে এদেশের মানুষের জন্য রাজনীতি করে, এদেশের মানুষের সমর্থন নিয়ে রাজনীতি। আজকে সারা দেশের মানুষ মুখ খুলেছে, তারা বলে যাচ্ছে যে আগেই ভালো ছিল। শুধুমাত্র যে বঙ্গবন্ধু কন্যা জয়ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায়টা হচ্ছে বা সেই ষড়যন্ত্র শুধু নয়, এই যে দেশের আজকে সামগ্রিক যে অবস্থা, তার প্রতিবাদে আমরা ধীরে ধীরে সাধারণ মানুষকে জাগিয়ে তুলছি, তাদেরকে নিয়ে আন্দোলন করছি। আমাদের এই যে 10, 11, 12, 13, আমরা বিশেষ করে 13 তারিখের আগে আমরা প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা বিভাগীয় শহরে এবং ঢাকায় লকডাউনের কর্মসূচি ঘোষণা করা হচ্ছে। আমি তো নাজল ভাই, আমি তো আপনাকে থামাচ্ছি। এই ইস্যুটা নিয়ে না আমার বেশ অনেকগুলো প্রশ্ন রয়েছে আপনার কাছে।
লকডাউন ইস্যু এবং বর্তমান সরকারের যে বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে বেড়াচ্ছে এই বিষয়টা নিয়ে জাস্ট আমি একটু আপনাকে থামিয়ে মাঝখানে একটু শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে একটা মতামত নিতে চাই। আমি তার একটা ওপিনিয়ন নিয়ে নিচ্ছি। ফরিদ ভাই, এই যে লকডাউন ঘোষণার পর থেকে আমরা দেখছি যে ইউনুস গ্যাং এর সেই তথাকথিত মানে প্রেস সচিব থেকে শুরু করে আরো যারা রয়েছেন বিভিন্ন জন খুব অস্থির টাইপের কিছু বক্তব্য দিচ্ছে, প্রতিহত করা হবে, আওয়ামী লীগকে লকডাউন করা হবে, এই বিভিন্ন ধরনের। তো এই তাদের যে এই প্রতিক্রিয়াটাকে আপনি কিভাবে দেখেন? এটা কি মানে আসলে একটা ভয়ের জায়গা থেকে তারা এই প্রলাপগুলো বকছে না কি করছে, আসলে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আপনি যে প্রশ্নটা করলেন এটা মানুষ এখন মুখোমুখি করতেছে। এই প্রশ্নটা এখন কিন্তু মানে রাজধানীতেই শুধু সীমাবদ্ধ নয়, মফস্বলের মানুষ আলোচনা করতেছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার কি জানেন? কারা এই আওয়ামী লীগের আন্দোলনকে প্রতিহত করতে চাচ্ছে, যাদের তারা নিজেরাই বলেছে। আজকে একজন দেখলাম যাকে আমি পাখি বাদির পোলা হাদি বলি, সে নিজেই বলেছে তারা যদি 500 নিচে ভোট পায় তবেই তাহলে মনে করবে যে তারা ব্যর্থ হয়েছে। এরাই তো, তাই না? আর আমাদের জাতীয় ভাতিজা যারা আছে, যারা এনসিপি গ্যাং বা অন্যান্য বৈষম্য বিরোধী কি নামে জামাতের 5 মুখ, তারা 1 মুখ, তারা বলেছে যে তারা নাকি 200 আসন নিয়ে ক্ষমতায় যাবে। অথচ তারা কিন্তু আমাদের স্পষ্ট মনে আছে যে তারা 200 স্বাক্ষর সংগ্রহ করতে পারেনি। এটা ইউনুস শাসিত, ইউনুস নিয়ন্ত্রিত, এই যে আমাদের জাতীয় ভাতিজা এনসিপি গ্যাং নিয়ন্ত্রিত, জামাত নিয়ন্ত্রিত, এই নিউজে এটা এসেছে যে 200 স্বাক্ষর তারা সংগ্রহ করতে পারেনি। তারাই আসছে এই বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দল, যে দল শুধু ইতিহাসের দিকে তাকালে হয় না, যারা নিজেরাই ইতিহাস সৃষ্টি করছে। একটা হলো কোন ব্যক্তি বা দল ইতিহাসের অংশ হয়, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা ইতিহাস সৃষ্টি করেছে। ইতিহাস তাদের সৃষ্টি করেনি, তারাই ইতিহাসের স্রষ্টা। অনেক সময় এরকম ঘটনা ঘটে, সেগুলো পৃথিবীতে বিরল। বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগকে জন্ম দিয়েছে, অদ্ভুত ব্যাপার। এবং বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ নামে একটি রাষ্ট্রের জন্ম দিয়েছে, তার নেতৃত্বে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে। সেই দলটি আজকে নিষিদ্ধ, আমার শুনলেই হাসি পায়। আপনি বিশ্বাস করেন এটা যে নিষিদ্ধ করছে, আমার তাদের প্রতি করুণা প্রকাশ করতে ইচ্ছা করে, তারা এটা নিষিদ্ধ করেছে। আর আপনি যেটা বললেন, এরা লকডাউন নিয়ে মানে যা ইচ্ছা তাই বলতেছে, আমি ভাষাগুলো বলতে চাচ্ছি না এখানে, মানে এগুলো একেবারে শিশু সুলভ। কারণ বর্ষিয়ান একজন রাজনীতিবিদের সামনে, একজন জননেতার সামনে এবং বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি দলের নেতার সামনে আমি ওই সমস্ত আমার জাতীয় ভাতিজাদের বক্তব্য উদ্ধৃতি করতে চাই না। কারণ তাহলে কেন যেন মনে হয় যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জননেতা যারা, তাদেরকে ছোট করা হয়। এগুলো আমি উল্লেখ করতে চাই না, কারণ এরা লকডাউন কর্মসূচিকে তারা বলছে তারাই আওয়ামী লীগকে লকডাউন করে দিবে। আরে বাবা, সবে তো আজকে ঘোষণা দেওয়া হয়েছে যে অর্ধেক সেনাবাহিনী নাকি ব্যারাকে ফিরে যাবে। আরে বাবা, আর অর্ধেক যেতে দাও না। তারপরে কে কাকে লকডাউনে করে, কে কোথায় যায়, সেটা তো তখন বোঝা যাবে। আমার যে জাতীয় ভাতিজা যারা আছে, তারা নিজেদের এলাকায় যেতে পারে না, আর্মি পাহাড় আছে। তারা বাংলাদেশ আওয়ামী লীগের মতো একটি বৃহত্তর দল, যে দলটি বাংলাদেশকে জন্ম দিয়েছে, সেই দলের লকডাউন নিয়ে তারা উল্টাপাল্টা কথা বলে, হাস্যকর শিশু সুলভ কথা বলবেই তারা। কারণ তারা তো রাজনীতিবিদ না, তারা রাজনীতিবিদ তো নয়, তারা রাজনীতির ছাত্র না। কারণ তারা শুক্রে 8 দিনে তারা বাংলাদেশের রাজনীতিবিদ বনে গেছে। অদ্ভুত ব্যাপার, 36 দিনে তারা রাজনীতিবিদ। অর্থাৎ বাংলাদেশে যদি আমি আমাদের ইসলাম সম্প্রদায়ের, মুসলিম সম্প্রদায়ের মধ্যে ইসলাম ধর্মে মুসলমানি করা হয়, মানে যখন তার নামাজ ফরজ হয় না তখনই তার মুসলমানি করা হয়, নাবালক, এতে তো রাজনৈতিক মুসলমানই হয় নাই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তারা সেই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করে, যে আওয়ামী লীগের নাম শুনে আইয়ুব খানের ড্রেস নষ্ট হয়ে যেত। তারা বাংলাদেশ সেই আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করেছে, যে আওয়ামী লীগ পাকিস্তানের মতো সেনাবাহিনী ভয় কাঁপত। তারা সেই আওয়ামী লীগের বিরোধিতা করতেছে, যারা বাংলাদেশের গণ মানুষের মেহনতি কৃষক শ্রমিকের দল। এই বাংলাদেশ আওয়ামী লীগ ওই ক্যান্টনমেন্ট থেকে পয়দা হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ কোন বিদেশি প্রভুদের বক্তব্যে তৈরি হয় নাই, তাদের ইশারায় তৈরি হয় নাই ইউনূসের মতো। এটা তো বাংলাদেশ আওয়ামী লীগের একটি ওয়ার্ড শাখায় যতগুলো নেতা কর্মী আছে, সারা বাংলাদেশে এদের আছে নাকি? এই যে আমার যাদের কথা বলি, এনসিপি গ্যাং, ফেনসিপি গ্যাং, আমার জাতীয় ভাতিজা। আর ডক্টর ইউনূস তো নিজের বাড়িতে কেন যেতে সাহস পায় না? আমরা তো দেখলাম তো, তারা নিজের বাড়িতে যেতে সাহস পায় না। এইটা সবে মাত্র সেনাবাহিনী অর্ধেক আমরা শুনেছি, বক্তব্য কত দূর সত্য আমরা জানি না। কারণ হলো তারা সকালে যা বলে বিকেলে ঠিক থাকে না, তারা বিকেলে যা বলে সন্ধ্যায় ঠিক থাকে না। তাই তাদের কথার সাথে আমরা কখনো দ্বিমত একমত কোনোটাই আমরা
বলতে চাই না, এগ্রি বা ডিসএগ্রি কোনোটাই করতে চাই না। তারা সেনাবাহিনী সরিয়ে নিচ্ছে, আমরা শুনেছি, মিডিয়াতে এসেছে। তারা কেন সরিয়ে নিচ্ছে তাও আমরা কিন্তু জানি, ওটা এখনই আলোচনা করতে চাচ্ছি না। তবে যারা বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউন নিয়ে নেতিবাচক কথা বলতেছে, আমি তাদের স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে বিরোধী দলে থাকার ইতিহাস। বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস হচ্ছে সবসময় শাসকের সামনে রক্ত চক্ষুর সামনে দাঁড়ানো। ইতিহাস বলে, এটা আওয়ামী লীগ বলে না, ইতিহাস বলে। যারা বাংলাদেশ আওয়ামী লীগের লকডাউনের কথা বলছে তাদের আমি স্মরণ করিয়ে দিতে চাই, বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু সরকারের চাইতে বিরোধী দলে ভয়ঙ্কর শক্তিশালী। তারা কিন্তু 16 মাসে প্রমাণ হয়ে গেছে। এখনো কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ 1000 মানুষ নিয়ে মিছিল করে নাই। তাতেই এই আমার জাতীয় ভাতিজারা একজন তো তাদের কাকা আলী রিয়াজ পালিয়ে গেছে, ডক্টর ইউনূস পাইপলাইনে আছে পালিয়ে যাওয়ার জন্য। আরো কেউ কেউ তো পালিয়ে গেছে, আমরা জানি, প্রস্তুতি সম্পন্ন, পরিবার আগেই সরিয়ে ফেলেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এখনো, বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ এরা এখনো 1000 লোক নিয়ে, 1000 জনবল নিয়ে মিছিলই করে নাই। এখনই আওয়ামী লীগ তো ট্রেলারই দেখায় নাই। এগুলো তো আওয়ামী লীগ গেম খেলতেছে, আমরা বুঝি। আমি যদি একজন আলোচক হিসেবে কথা বলি, এখানে আমাদের জননেতা আছেন, এগুলো তো গেম। এরা কি বোঝে যে এটা একটা গেম? এরা যে গেমের বারবার বলছে বাঘ আসবে, এতেই তাদের কাপড় নষ্ট, এতেই তাদের পালিয়ে যেতে হয়, এতেই তারা সেনাবাহিনী অর্ধেক চলে গেছে কি শখে, একটু না। আপনি দেখেন, এটা এমন একটা বাংলা, যেটা আমাদের জননেতা নাদিল ভাই বললেন যে এরা শুধু পাকিস্তান বানাতে চায়নি, এখনো তারা পাকিস্তান বানানোর পায়তারা করছে। আপনি দেখেন, সর্বশেষ 25 টন পপি বীজ তারা নিয়ে আসছে। এই যে ড্রাগ সাপ্লায়ার, পাকিস্তানের জেনারেল কারা, যাদের কাজ হচ্ছে সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করার পাশাপাশি এই যে আফগানিস্তান ওয়ারে, সোভিয়েত আফগান ওয়ারে তারা কি করেছে, হিস্ট্রি, এটা একেবারে তাদের একাডেমিশিয়ান যারা পাকিস্তানে, তারা লিখেছে যে পাকিস্তানের জেনারেলরা সেখানে অস্ত্র, তারপর সন্ত্রাসী, জঙ্গিবাদ এবং ড্রাগের ডিলার ছিল। এই জেনারেল এগুলো করতো। আজকে দেখেন সেই বাংলাদেশকে তারা সেই দিকে নিয়ে যাচ্ছে। 25 টন ড্রাগ আনা, এটা আপনি কি মনে করেন? অস্ত্রের চাইতেও এটা ভয়ঙ্কর। আমি আবারও বলি যে আমরা জানি যে তারা চিটাগাং অস্ত্র নিয়ে আসতেছে, ঢাকায় অস্ত্র নিয়ে আসতেছে, আমরা সেগুলো জানি। এবং তারা দেখেন এত কড়াকড়ি রাখার পরেও, এত কড়া, এত গার্ড রাখার পরেও, এত গোপন রাখার পরেও তাদের 25 টন ড্রাগের কথা ফাঁস হয়ে গেল। তাহলে অস্ত্র কত এসেছে, জঙ্গি কতগুলো এসেছে? কিন্তু জি বলেন। আমি ভাই আপনার একটা পয়েন্ট নিয়ে আমি একটুখানি নাদিল ভাই একটা মন্তব্য নিয়ে নিতে চাচ্ছি, তারপর আমি আবার একটু আপনার কাছে ফিরছি। এই প্রশ্নটা তৃণমূল থেকে প্রায় শুনতে হয় এবং নিশ্চয়ই আপনিও এই প্রশ্নটা দেখেছেন বিভিন্ন মাধ্যমে। সেটা হচ্ছে গিয়ে যে ধরা যাক 13ই নভেম্বরের লকডাউনের প্রোগ্রামে যেই ছাত্রলীগ বা অন্যান্য অঙ্গ সংগঠনের যুবলীগ বা যারাই ধরেন এই ফ্যাসিস্ট ইউনূসের যে কি বলে আক্রমণ, সেই আক্রমণের শিকার হবে, এই পাকিস্তান পন্থীদের হাতে যারা গ্রেফতার হবে, সেই গ্রেফতার হওয়া নেতা কর্মীদের ব্যাপারে আওয়ামী লীগের ভাবনা কি, তাদেরকে আপনারা কিভাবে সাপোর্ট করবেন, বা এটা নিয়ে আসলে আপনাদের পরিকল্পনা কি? কেউ গ্রেফতার হলে আওয়ামী লীগ কি করবে সেই ক্ষেত্রে? দেখুন, আমি প্রথমেই বলে নেই, উৎকণ্ঠা বা শঙ্কায় অনেকে পরিবারকে এই যে মামলার কারণে, তাদেরকে জামিন নেওয়ার কারণে, কারাগার থেকে বের হতে হলে আবার সেখানে অর্থ দিতে হয়। বাংলাদেশে অনেক কিছুই কিন্তু এই ইউনূসের জমানায় ঘটছে। তো অনেক, একে তো হলো গ্রেফতার হচ্ছে, হামলার ভয়, তার মধ্যে আবার আইনি জটিলতা, খরচ, অনিশ্চয়তা, বেইল হলেও বের হতে পারবে কি পারবে না, বের হতে হলে আবার বাড়তি ইন্স্যুরেন্স করতে হবে, এই বিষয়গুলো তো আছে। আমরা ইতিমধ্যে অনেক জায়গায় আমরা কিন্তু দলের স্থানীয় নেতাকর্মীরা বা জনপ্রতিনিধিরা করছেন, তার বাইরেও আমরা কিন্তু যেখানেই খবর পাচ্ছি সেখানেই আর্থিক সহায়তা বা আইনি সহায়তাটা আমরা দিচ্ছি। আমাদের সঙ্গে কেউ যদি যোগাযোগ করেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হন বা চিকিৎসার ব্যয়ভার বহন করতে হয়, সেটা কিন্তু আমরা দলের পক্ষ থেকে, আমাদের এই দলটা, আমাদের অ্যাকাউন্ট আজকে ফ্রিজ থাকুক, আমরা বাইরে থাকি বা আমরা আত্মগোপনে থাকি, আমাদের এই তৃণমূলের নেতা কর্মীরাই আজকে এই দলটাকে সচল রেখেছেন। এই তৃণমূলের নেতা কর্মীরাই আজকে সাধারণ মানুষের আশা ভরসার স্থল হয়েছেন।
এই সাধারণ আমাদের দলের তৃণমূলের নেতাকর্মী যারা আজকে মিছিলে নামছেন জীবনের ঝুঁকি নিয়ে, হামলা মামলার ভয়কে উপেক্ষা করে, তাদের জন্য আমাদের যতটুকু করা প্রয়োজন ইনশাআল্লাহ আমরা দলের পক্ষ থেকে সেই কাজটা আমরা করব। আমি কেন্দ্রীয় কমিটির একজন সদস্য হিসাবে আমি এই ওয়াদাটা আমাদের দলের সকল নেতাকর্মীদের কাছে জানাতে চাই, বলতে চাই। আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা অবশ্যই সেটা করব। এবং এমনকি আমাদের যারা এই মব সন্ত্রাসে যে শত শত আমাদের দলীয় নেতাকর্মী মৃত্যুবরণ করেছেন বা অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রায় প্রত্যেকের পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু কন্যা সরাসরি কথা বলেছেন, সমর্মিতা সুখ প্রকাশ করেছেন এবং যেখানে যা সহায়তা প্রয়োজন সেটা তিনি দিয়েছেন বা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন এবং সেই নির্দেশেই আমরা কাজ করে যাচ্ছি। এই ব্যাপারটা জানা জরুরি ছিল, কারণ এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন রয়েছে। আমার মনে হয় যে নাদিল ভাইয়ের কথার মাধ্যমে আপনারা এই বার্তাটা পেয়েছেন যে আওয়ামী লীগ তার তৃণমূল কর্মীদের জন্য কি করবে বা কি করছে এখন পর্যন্ত। আমি একটু শেখ ফরিদ ভাইয়ের কাছে ছোট রূপে একটা প্রশ্ন জানতে চাই, সেটা হচ্ছে কি এই যে জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করলো, তারপরে নিজেরা বুঝতে পারলো মরণ ফাঁদে মানে সিগনেচার করে এসেছে বেচারা। তো এই জায়গাটায় বিভিন্ন বাম দলগুলোকে আমরা দেখেছি প্রচন্ড উচ্ছ্বাস নিয়ে উত্তেজনা নিয়ে তারাও গিয়ে মানে সেখানে ছাতা টাতা ধরে ইউনূসের মাথায় সাইন টাইন করে চলে এলো। কিন্তু এরা আসলে এমন একটা পরিস্থিতি যে মানে বিএনপি তো উহু আহা করছে, এরা আসলে উহু আহাটা মানে এটুকু করছে না। এখন এটা কি মানে তারা খুব বেশি চিপায় পড়েছে বলে করতে পারছে না, নাকি আসলে তারা এখন স্রোতে ভাসতে চাচ্ছে যে আসলে এর বাইরে তাদের কোথাও খাওয়াও নেই আসলে ইউনূসের পা চাটা ছাড়া? মানে এরা চুপ কেন তাহলে? ধন্যবাদ আপনাকে। ফরিদ ভাই কিছু বলবেন? বলেন নাদিল ভাই, বলেন, আপনি বলেন। আচ্ছা, আমি ফরিদ ভাইয়ের কাছে জানতে চেয়েছিলাম যদি নাদিল ভাই করতে চান অবশ্যই করতে পারেন। আমি এইখানে আমার বক্তব্য হলো সেই বামদের কাছ থেকে শোনা একটা গল্প এখানে বলতে হয় 1 মিনিটে। এইখানে কোন দল? আওয়ামী লীগ দে 1 টাকা জরিমানা, ওইখানে কোন দল? বিএনপি কয় দে 58 জরিমানা, ওইখানে কোন দল? কমিউনিস্ট পার্টি করে তো কিছু করে নাই, ক্লাস ভাঙে নাই, তাহলে কি করবে? বলে যে তাতে কি 56 জরিমানা তাও করে। এরা হচ্ছে সেই বামপন্থী, এরা কোনো কাজও করবে না, কিছুই করবে না, ভেজাল বাজিয়ে, ভেজাল মানে আমাদের ভেজাল হয়তো একটা কিছু করে জরিমানা দিয়ে এত কোনো কাজই নাই। আচ্ছা, ওইখানে তারা কোন আক্কেলে সেখানে গেল যারা মুক্তিযুদ্ধ সংবিধান বিরোধী? আমি যেহেতু এখানে আমাদের জননেতা নাদিল ভাই আছে, কোনো বক্তব্য দিলে আবার বামেরা আমার বক্তব্য কাট করে তার উপর চাপিয়ে দিবেন, তাই আমি খুব স্বাভাবিক ভাষায় বলতেছি, সরল ভাষা। এই বামপন্থীরা যেখানে দেখলো যারা গান নিষিদ্ধ করে, সঙ্গীত নিষিদ্ধ করে, সংবিধান ছড়ে ফেলে দেয়, মুক্তিযুদ্ধকে অস্বীকার করে, তাদের সাথে তারা কেন বসে গেল? ধরে নিলাম আওয়ামী লীগের শাসনে তারা অতিষ্ঠ, এতই অতিষ্ঠ আন্দোলন করতে হইলো, মেনে নিলাম আওয়ামী লীগ খুব খারাপ দল, সেই কমরেড বাদল ভাইয়ের ভাষায় আওয়ামী লীগ খুব খারাপ দল, মেনে নিলাম, বঙ্গবন্ধু খুব খারাপ ছিল। রাসেলকে আপনারা কেন হত্যা করলেন? শিশু রাসেলকে কেন হত্যা করলেন? এই জবাব দিয়ে যেতে হবে। তো বামপন্থীদের কাছে আমার অনুরোধ, না এটা হলো আমার তাদের কাছে দাবি, এই প্রশ্ন উত্তরটা দেবেন। বুঝে নিলাম জামাত কেন আওয়ামী লীগের বিরোধিতা করেছে, বুঝে নিলাম বিএনপি কেন বিরোধিতা করছে, আপনারা কি কারণে বিরোধিতা করছেন? 1 লাইনে যদি বলে দিতে পারেন আমরা ধন্য। আমি একটু নাদিল ভাইয়ের কাছে মানে একদম সাংগঠনিক কিছু প্রশ্নের দিকে আসলে যেতে চাই। যেরকম অনেক জায়গায় নাদিল ভাই প্রশ্ন হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে তিনি তৃণমূলের সঙ্গে কথা বলছেন, লাইভে আসছেন এবং অনেক বিষয় তিনি দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু এই যে 13ই নভেম্বরের যে লকডাউন কর্মসূচি, এইরকম একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি কেন প্রধানমন্ত্রী নিজের থেকে মানে বললেন না, বা তিনি কেন মানে এই ঘোষণাটা তার কাছ থেকে এলে কি তৃণমূল মানে যে বিভক্তির জায়গা থাকে, একটা কনফিউশন থাকে যে আসলে এটা আওয়ামী লীগের কেন্দ্রীয় ডিসিশন কিনা, এই ধরনের কোনো কনফিউশন থাকতো না? তো মানে কি কারণে আসলে নেত্রী কেন নির্দেশনাটা সরাসরি নিজে দিচ্ছেন না? দেখুন, আপনি এটা বলেছেন, তো আরেকটি কথাও আমাদের বিভিন্ন জায়গা থেকে শুনতে হয় যে দলের মুখপাত্রকে বা এই ধরনের কিছু নিয়োগ দেওয়া হচ্ছে না কেন। দেখুন, এখন পর্যন্ত আমরা 2024-এর 5ই আগস্টের পরে থেকে আমাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা সিনিয়র প্রেসিডিয়াম মেম্বার, জয়েন্ট সেক্রেটারি, তারা তো দলের দায়িত্বশীল পদে রয়েছে। আওয়ামী লীগের প্রেসিডিয়ামের মেম্বার বা জয়েন্ট সেক্রেটারি তারা কিন্তু দলের একদম পক্ষ থেকেই যা তারা বলেন, তাদের যে নির্দেশনা সেটা কিন্তু দলের
সেন্ট্রাল কমিটির সিদ্ধান্ত, এই জায়গায় কোনো ধরনের দ্বিধাদ্বন্দ্ব নেই। তো তারাই কিন্তু নির্দিষ্ট একজন না, যারা যারা কথা বলছেন তারাই কিন্তু আমাদের দলের আপনি ধরে নিতে না, মানে তারাই কিন্তু এই মুহূর্তে আমাদের দলের মুখপাত্র হিসেবে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, এবং তারা করে যাচ্ছেন আমাদের দলের সভানেত্রীর সরাসরি নির্দেশনায়। আচ্ছা, এখন আপনি যে প্রশ্নটা করলেন 13 তারিখ আপনি আমাকেও কিন্তু বলেছিলেন যে 13 তারিখে ঘিরে আওয়ামী লীগের কি পরিকল্পনা বা আমাদের কর্মসূচিটা কি। সেই জায়গায় আমি শুধু এই জায়গাটা উত্তর না দিয়ে আমি কিন্তু বেশ পেছন থেকে বলেছি, সেটা কিন্তু উদ্দেশ্যমূলক ভাবেই আমি বলেছি। হ্যাঁ, বলার মূল কারণটা ছিল যে তিনি বঙ্গবন্ধুর কন্যা, তিনি আমাদের সভানেত্রী, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী। এদেশের মানুষের সামনে তিনি শুধু স্বপ্ন দেখাননি, সেই স্বপ্নগুলোকে সফলতার গল্পে তিনি পরিণত করেছিলেন। এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষকে উজ্জীবিত করে আমাদের অর্থনীতি, আমাদের সমাজ যে এগিয়ে যাচ্ছিল, আজকে যিনি সেই 71-এর পরাজিত শত্রু স্বৈরাচার, 75-এর খুনিদেরকে আইনের আওতায় এনেছিলেন, অর্থাৎ দেশে আইনের শাসন, মানবাধিকার তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, করেছিলেন। 10 লক্ষর বেশি রোহিঙ্গাদেরকে আমাদের দেশে আশ্রয় দিয়েছিলেন। কেন? আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে, আমাদের ভূখণ্ড তো খুব বেশি নয়, আমাদের এমনিতেই জনসংখ্যা অনেক বেশি। আমাদের এই যে সমস্যাগুলোর মধ্যেও আমরা বাঙালি জাতি একটি মানবিক জাতি। আমাদের উপরে যখন পাকিস্তানিরা, এই জামাত, এনসিপি এবং বিএনপির কিছু কিছু নেতাদের বাপ দাদারা নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল, আমাদের বাড়িঘর লুট করেছিল, আমাদের 2 লক্ষ মা বোনকে তারা নির্যাতন করেছিল, আমাদের 1 কোটি মানুষ কিন্তু সেই সময় শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় নিয়েছিল। তো আমাদের এই যে জাতি, আমরা বিপদের পরে অন্য রাষ্ট্রের, প্রতিবেশী রাষ্ট্রের আশ্রয় নিয়েছিলাম, আমরা শরণার্থী হয়েছিলাম। আজকে আমাদের পার্শ্ববর্তী কোনো জনগোষ্ঠী যদি অত্যাচার, নির্যাতনে জানের বাঁচানোর তাগিদে তারা সীমান্ত অতিক্রম করে আমাদের কাছে আশ্রয় চায়, আমরা তো আশ্রয় দিতে বাধ্য। এই জাতি সেই দৃষ্টান্ত স্থাপন করেছে, যিনি নেতৃত্ব দিয়েছেন তিনি শেখ হাসিনা। সেই শেখ হাসিনাকে রাজনীতির দৃশ্যপট থেকে সরানোর জন্য, সেই 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য তারা ক্যাঙ্গারু কোর্টে একটি সাজানো নাটক মঞ্চায়ন করে একটি রায় দিবে, সেই রায়ের তারিখ ঘোষণা করবে, সেই রায় ঘোষণা করবে। যার বিরুদ্ধে এত কিছু হচ্ছে, সেই মহিষী নারীর সেই নীলকণ্ঠী, তিনি কি বলবেন যে তোমরা কিছু করো? এটা তো বাঙালি জাতি করবে, আওয়ামী লীগ করবে, এদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি করবে, সকল গণতান্ত্রিক শক্তি করবে। শুধু আওয়ামী লীগ কেন, সেই রিক্সা চালক ভাইটি করবে, যে কৃষি কাজ করে কৃষক, আমার সেই কৃষক ভাইটি করবে, গার্মেন্টস এর শ্রমিক বোনটি করবে, দিন আনে দিন খায় আমাদের যে লক্ষ লক্ষ কোটি মানুষগুলো রয়েছে তারা করবে। আমরা সবাই মিলে করব। গুটি কয়েক চিহ্নিত রাজাকার, স্বাধীনতা বিরোধী, খুনি, ফ্যাসিস্ট, প্রতিহিংসা পরায়ণ যে লোকগুলো আছে, এরা ছাড়া সমগ্র বাঙালি জাতি আজকে শেখ হাসিনার প্রশ্নে একাত্ম হয়েছে, একাত্ম হবে। 71-এ বঙ্গবন্ধু যে স্বাধীনতার ডাক দিয়েছেন, সেই সময় কিছু গাদ্দার ছিল না, আলবদর, আলশামস, রাজাকার গুলা ছিল না? সেই অপরাধ, সেই তাদের যে পরাজয়ের যে অপমান, সেটা তারা এখনো ভুলতে পারে না। এই কারণেই তো ফরিদ ভাই যেটা বললেন, বলে 71-এর চেতনার ব্যবসা করা যাবে না। আজকে সংবিধানের বিরুদ্ধে কথা বলে। এই সংবিধান কি ক্ষতিটা করেছে? এই সংবিধানে যে স্বাধীনতার ঘোষণা ছিল, এই সংবিধানে যে বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সামাজিক ন্যায় বিচার, এই অর্থে সমাজতন্ত্র, এই শব্দ বোমা, এগুলো তাদের জন্য শব্দ বোমা। এই অন্ধ ধর্মান্ধ, ধর্মভীরু আর ধর্মান্ধ কিন্তু এক শব্দ নয়। ধর্মনিরপেক্ষতা এবং ধর্মহীনতাও এক শব্দ নয়।
পাশ্চাত্যের যে সেকুলারিজম বা ধর্ম নিরপেক্ষতা বলতে যা বোঝায়